দুর্বার রাজশাহীর ক্রিকেটারদের হোটেল শেরাটন থেকে আনার জন্য বিসিবির একটা গাড়ি এই মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম প্রাঙ্গণ ছেড়ে গেছে। রংপুর এবং রাজশাহীর ম্যাচের 30 থেকে 40 মিনিট আগে এই গুঞ্জন ছড়িয়ে পড়ে এবং সেটা যখন ভেরিফাই করতে যাওয়া হয় ততক্ষণেই ম্যাচের টসের টাইম হয়ে যায় এবং টসের সময় রাজশাহীর ক্যাপ্টেন তাসকিন আহমেদ তিনি বলেন নো ফরেনার্স, অর্থাৎ কোনো বিদেশি নিয়ে দুর্বার রাজশাহী খেলছে না। বিপিএল বলুন কিংবা বিশ্ব ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের যত ইতিহাস রয়েছে, যত দীর্ঘ, সেটা কোনোদিনই এমন ঘটনা ঘটেনি যে একটা ফ্র্যাঞ্চাইজি দল কোনো রকম বিদেশি ছাড়া খেলতে নেমেছে সম্পূর্ণ দেশি ক্রিকেটারদের নিয়ে। তবে রাজশাহী আজকে সেটাই করেছে। কেন করেছে? আচ্ছা, কেন করেছে তো যাওয়ার আগে এই সম্ভাবনা, এই শঙ্কাটাও ছিল, এটা জানিয়ে রাখি যে যেমনটা তারা বিদেশি ছাড়া খেলতে নেমেছে, ওই বকেয়া বেতন, পাওনা টাকা এইসবের গ্যাড়াকলে পড়ে রংপুর এবং রাজশাহীর বিপক্ষে এই ম্যাচটা মাঠে গড়াবে কিনা সেটাই সন্দেহের সামনে পড়েছিল। কেননা শুধু বিদেশি নয়, রাজশাহীর দেশি ক্রিকেটাররাও হুমকি দিয়েছিলেন যে তারা ম্যাচ খেলতে নামবেন না, অর্থাৎ ম্যাচটা হয়তো হতেই পারতো না। তবে টুইস্ট অফ ইভেন্ট, একেবারে ম্যাচ শুরুর কয়েক ঘন্টা আগে, 2-1 ঘন্টা বলা যায়, একেবারে ফেসবুকে আমরা একটা পোস্ট দেখতে পাই রাজশাহীর ক্রিকেটারদের যে সবার হাতে একটা করে খাম রয়েছে, অর্থাৎ ম্যাচের কয়েক ঘন্টা আগে তারা তাদের যে পাওনা টাকা, যেটার জন্য তাদের স্ট্রাইক, যেটার জন্য তাদের অনশন বলুন, ম্যাচ কিংবা প্র্যাকটিস বয়কট বলুন, তারা প্রথমবার করেছিলেন, দ্বিতীয় দফায় করতে চাচ্ছিলেন, সেই খাম তাদেরকে ম্যাচের কয়েক ঘন্টা আগে ধরিয়ে দেওয়া হলো এবং তারপরে তারা ম্যাচ খেলতে রাজি হয়েছেন। অন্তত মানে আপৎকালীন সমাধান দুর্বার রাজশাহীর ম্যানেজমেন্ট করেছে বলা যায়। কারণ দেশি ক্রিকেটারদের নিয়ে তাদের যদি বকেয়াটা পরিশোধ করে দেওয়া যায় তাহলে তারা মাঠে অন্তত 11 জন নিয়ে খেলতে নামবে, দেশি হোক, বাট মানটা বাঁচবে। বিদেশি না খেললেও তাদের কিছু যায় আসে না। তবে এখানেই কিন্তু প্রশ্নটা এসে যায় যে কিভাবে একটা ফ্র্যাঞ্চাইজি দল, বিপিএলের কথা যদি বলি, বিপিএলের বাইলজ অনুযায়ী, বাইলতে বলা আছে এভাবে যে একটা ফ্র্যাঞ্চাইজি দল অন্তত 11-এ 2 জন বিদেশি খেলাতেই হবে যে কোনো ম্যাচে। যদি কোনো কারণবশত সেটা তারা না পারে তাহলে 10 জন দেশি ক্রিকেটারকে নিয়ে মাঠে নামতে হবে। স্বাস্থ্যহানিজনিত কারণে কোনো বিদেশি খেলাতে না পারলে অবশ্য 9 জন ক্রিকেটার নিয়ে তাদের মাঠে নামতে হতো। এটাই বলে বিপিএলের নিয়ম। বিপিএল গভর্নিং কাউন্সিল বলুন কিংবা বিপিএলের কর্তৃপক্ষ যে নিয়ম তৈরি করেছে সেটা বলুন, এইটাই তারা রেখেছেন এইভাবেই নিয়মগুলো। তবে কিভাবে তাহলে রাজশাহী 11 জন বিদেশি নিয়ে মাঠে নামলো? দ্যাটস দ্য কোয়েশ্চেন, রাইট? তো উত্তরটা হচ্ছে ম্যাচ শুরু হওয়ার মোটামুটি আধা ঘন্টা পরে জানা যায় এবং সেটা জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি একটা সংবাদ বিজ্ঞপ্তিতে যে বিপিএল কমিটি একটা স্পেশাল কনসিডারেশন দিয়েছে দুর্বার রাজশাহীকে। স্পেশাল কনসিডারেশনটা কিসের ভিত্তিতে? স্পেশাল রিকোয়েস্টের ভিত্তিতে। দুর্বার রাজশাহীর ম্যানেজমেন্ট বিসিবির কাছে বিশেষ অনুরোধ করেছিল যে যেহেতু পেমেন্ট কিংবা পাওনা টাকা এসব না পাওয়ার কারণে বিদেশিরা ম্যাচ বয়কট করেছেন, সেই কারণে তারা দুর্বার রাজশাহীর ম্যানেজমেন্ট চায় 11 জনই দেশি ক্রিকেটারকে নিয়ে মাঠে নামার জন্য এবং তারা বিসিবির কাছে এটা আবেদন করেছিলেন। এরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধীনস্থ বিপিএল কমিটি যেটা রয়েছে তারা রাজশাহীর ম্যানেজমেন্টের এই আবেদনকে আমলে নিয়ে রিভিউ করে বাইলজের আরও একটা ধারা 1.2.8 এটা বিবেচনায় নিয়ে তাদেরকে বিশেষ অনুমতি দিয়েছে 11 জন দেশি ক্রিকেটার নিয়ে মাঠে নামার জন্য এবং এই মুহূর্তে রাজশাহী ব্যাটিং করছে রংপুর রাইডার্সের বিপক্ষে। আর পেমেন্ট জনিত, পাওনা টাকা না পাওয়া জনিত যেই ইস্যুগুলো ঘটে আসছে একেবারে বিপিএলের প্রথম দিককার সময় থেকেই, আরও নির্দিষ্ট করে বললে চট্টগ্রাম পর্ব থেকে, সেটা কিন্তু বিপিএলের লজ্জার কারণ হয়ে দাঁড়িয়েছে, বিপিএলের কলঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। এর আগেও এক দফা আপনারা শুনেছিলেন রাজশাহীর সকল ক্রিকেটার অনুশীলন বয়কট করেছিলেন, কারণ একটাই, তারা টাকা পাননি, তাদের চুক্তির কোনো অর্থ পাননি। তাদের 50% অর্থ পাওয়ার কথা ছিল বিপিএলের মাঝপথ পর্যন্ত, তবে তখনও পর্যন্ত তারা একটাও টাকা পাননি বলে তারা প্র্যাকটিস বয়কট করেছিলেন। পরবর্তীতে বিসিবি সভাপতি চট্টগ্রামে যান, চট্টগ্রামে যাওয়ার পরে এই বিষয়টা সমাধান করার চেষ্টা করেন। প্লেয়ারদের তাৎক্ষণিকভাবে 25% অর্থ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়, দেয়, আর বাকি 25%-এর চেক দেওয়ার কথা তারা জানিয়েছিল। তবে ওই পরবর্তী যে 25% চেকের টাকা, সেটা নিয়ে পরবর্তীকালে আরও টালবাহানা ঘটতে থাকে এবং সেই টালবাহানার ভিত্তিতে
এই দেশি ক্রিকেটার বলুন বিদেশি ক্রিকেটার বলুন সবাই আরও একবার ম্যাচ বয়কট করার হুমকি দিয়ে দেন। এর আগেও যেটা চট্টগ্রামে তারা ম্যাচ বয়কটের হুমকি দিয়েছিলেন, আপৎকালীন হিসেবে 25% টাকা পেয়ে পরে ম্যাচ খেলেছিলেন। এবারও সেরকম ঘটনা ঘটলো, দ্বিতীয় দফায় রাজশাহী ক্রিকেটাররা ম্যাচ বয়কট করতে চাইলেন। তবে দেশি ক্রিকেটারদেরকে ওই টাকাটা ধরিয়ে দিয়ে বুঝিয়ে দিয়ে ম্যাচটা খেলতে নামানো হয়েছে, মান বাঁচানো হয়েছে। তবে বিদেশিদের ক্ষেত্রে কিন্তু সেটা করা হয়নি। বিদেশিরা এমনও দেখা গেছে আজকে হোটেল পরিবর্তন করেছেন, একই সাথে হোটেল পরিবর্তনের সাথে সাথে তারা হচ্ছে ম্যাচটাও বয়কট করে ফেলেছেন। আর এভাবেই যেমনটা দেশি গণমাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন, ম্যাচ বয়কট বিদেশিরা করছে, দেশিরা করছে, টাকা পাচ্ছে না, আরও অনেক ধরনের ঝামেলা হচ্ছে। দেশি গণমাধ্যমের মতো বিদেশি গণমাধ্যমেও তো এই সংবাদগুলো ছাপাবে। এই বিদেশি ক্রিকেটাররা নিজ নিজ দেশে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিংবা বিপিএল কমিটি বলুন কিংবা টিম ম্যানেজমেন্ট, স্পেশালি টিম ম্যানেজমেন্ট এবং প্রাথমিক একমাত্র দায়িত্ব যদি কারোর উপর বর্তাতে হয় সেটা টিম ম্যানেজমেন্ট, মালিক পক্ষ, সেই টিম ম্যানেজমেন্ট সম্পর্কে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিপিএল সম্পর্কে নেগেটিভ ইমপ্রেশন তাদের মনে যেটা আছে সেটা তারা নিজ দেশে তাদের মাধ্যমে ছড়িয়ে যাবে, যেটা বাংলাদেশের মান আসলে নিচের দিকে নিয়ে যাবে, মান বাড়াবে না কোনোভাবেই। তো আরও অনেক কিছু হয়তো সুন্দরভাবে করা যেত। এবার যেটা হলো না, এবার যেটা হচ্ছে না, পরবর্তীকালে পরবর্তী বিপিএলে সেটা যদি এখান থেকে উতরে যাওয়া যায়, এখান থেকে এই যে মিসম্যানেজমেন্টের যত রকম সমস্যা রয়েছে সেগুলো সঠিকভাবে করা যায়, সেদিকেই হয়তো মনোযোগী থাকবে বিসিবি, বিপিএল কমিটি। এইবারের বিপিএলের যত ভুলগুলো সেগুলো শুধরে নিতে চাইবে। তো অন্তত মানে ওই সামনের বিপিএলে যাওয়ার আগে এই বিপিএলের সুন্দরভাবে সমাপ্তি ঘোষণা করাটা, সমাপ্তির টানাটাই এবার বিসিবি এবং বিপিএল গভর্নিং কাউন্সিলের প্রধান এবং একমাত্র লক্ষ্য হবে। মান সম্মান যতটুকু খুইয়েছে সেটা যেন অন্তত টুর্নামেন্টের শেষ পর্যন্ত এমন কিছু করা যায় যাতে সেই মান সম্মান রিগেইন করা যায়, সেই দিকটা অবশ্যই বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বিপিএল গভর্নিং কাউন্সিল চাইবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবির এই প্রাঙ্গণ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, দেশের হোম অফ ক্রিকেট। সেখান থেকে আপাতত আমি জয়ন্ত বিন্দু ফ্রিকোয়েন্সি থেকে বিদায় নিচ্ছি।